তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। অকর্মণ্য হুরের বাচ্চা সারাদিন নাকি কবিতার বই মুখে তুলে বসে থাকে, অপদার্থ একটা। থাক আপা, না নিয়ে যাবে না নিয়ে যাও, শুধু শুধু গালিগালাজ করো না। যতই হোক উনি আমার স্বামী, আমার গায়ে লাগে। উচিত কথা শুনে যদি গায়ে তো ফসকা পড়ে তাহলে বলতে এসেছিল কেন? ভুল হয়েছে আপা, ওটাই তো ভুল হয়েছে। উনি আমাকে বলতে বারণই করেছিলেন। আমি এই বাড়িতে নতুন এসেছি তো, তাই তোমাদের ঠিক চিনতে পারি। ও মা, তুমি দেখে আমাদের গায়ে পড়ে অপমান করছো? না আপা, আমি আমার ভুলের খেসারত দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভালোই হলো, অত দূরে গিয়ে ওনার কাজ নেই, কিন্তু পরে লোভ হলো। ভেবেছিলাম শহরে থাকলে কত টাকা রোজগার করতে পারবে, সংসারটা ভালোভাবে চলবে। আবারও তো বয়স হয়েছে, তিনিই বা কত করবে। সেই ভুলেরই মাসুল দিতে হলো। তাহলে সাতের নামটা শেখা হয়ে গেল। 10-12 পর্যন্ত শিখলেই হবে। কি রে, তখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি, পড়ায় মন নেই। উমা, মেয়ের দেখি চোখে পানি। কি রে, কি হয়েছে? আমি তোকে বকেছি? তাহলে বড় ভাইজান বউ বাচ্চা নিয়ে সদরে চলে যাবে। বড় বউ বলেছে আর কখনো এখানে আসবে না। বড় মন কেমন করছে, কিছুতেই মানাতে পারছি না। এই কথা যদ্দু শুনেছি যে ওই বউকে নিয়ে তো তোদের সংসারে যত অশান্তি। যাক না, দূরে গেলে যদি শান্তিতে থাকে থাক। সবাই তো তাই বলছে, আম্মা, আমান, অন্তরা আপা, চাচি সবাই। তবু মনে মনে কষ্ট পাচ্ছে। বাড়ির বউ চলে গেলে তো মনে একটু কষ্ট হবেই। ঠিক আছে, সবাইকে বলিস যে আমি বলেছি সুখের চেয়ে স্বস্তি ভালো। আমার কষ্ট বড় ভাইজানের বাচ্চাগুলো নিয়ে। আমার বড় নেওটা যে ওরা। কি আর করা যাবে, বাচ্চারা মায়ের সঙ্গে না গেলে সামলাবে কে? বড় বউ সামলাতো নাকি? সামলাতাম তো আমি। এ কি সর্বনাশের সময় পড়লো আম্মা। আমাদের পরিবারে একটার পর একটা আঘাত আসছে। জানি না অন্তরা আপার কপালে কি আছে। এমন ঠোঁটকাটা বাচ্চা দেখে রাগ করে যদি জামাই সাহেব আপাকে না নিয়ে যায়, তাহলে তো চিন্তারই কথা। চিন্তা বলেই চিন্তা। আব্বু আম্মা করা তো ঘুমায় না। আম্মা শুধু দিনরাত চোখের পানি ফেলে, আর আব্বা সারাদিন কবিরাজির ঘরে বইমুখী করে নিয়ে বসে থাকে। আব্বা দিনের পর দিন কেমন রোগা হয়ে যাচ্ছে। তোর আব্বাকে বলিস ভেঙে পড়ার কিছু নেই। তার বেগম আম্মা এখনো বেঁচে আছে, সময়ে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আম্মা, আমি এখন আসি। আচ্ছা, আর অন্তরার দুলা আসলে ওকে আমার কাছে নিয়ে আসিস বেড়াতে। ও কথা ভাবলেই তো আমার ভয় করছে। ওমা, ভয় কি আছে? ওকে বুঝাতে হবে, সত্যের মুখোমুখি তো দাঁড়াতে হবে। হ্যাঁ দেখ, আল্লাহ নসিবে যা রেখেছেন তা তো হবেই। হয়তো দেখবি যে
এই ছেলেই একদিন তাদের নসিব ফিরিয়ে আনবে। যাচ্ছে। আল্লাহ হাফেজ আম্মা। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে হতভাগাটা গেল কোথায়? সকালে এলে কি একবার না একবার সালাম দিত? আচ্ছা, নকু যে কাল রাত থেকে হাওয়া হয়ে গেছে, খবরটা কখন জানলেন? আর খবরটা বেরোবার সকালে অন্দরমহল থেকে খবর এলো। দুবেলা দুথালা ভাত দিতে দিতে অভ্যেস হয়ে গিয়েছিল অন্দরমহলের। কাল রাত থেকে খেতেও আসেনি। তাই বলো? আরে কর্তার সাথে তো ওই ব্যাটা প্রথমে করাল করে নিয়েছিল এই খোরাকি দিতে হবে এই রাতে পাহারা দেবার জন্য। তাতে লাভটা কি? বেটা তো কারি কারি গিলে পালিয়েই গেল। ও লাভ ক্ষতি মিলাবার মালিক নাকি? নকুর কাজ তো হলো শুধু পুষ্পবতীর বাড়িতে পাহারা দেয়া। সিদেল চোর থেকে নজরদার চৌকিদার। বাহ বাহ বাহ, বেশ ভালোই পদোন্নতি হয়েছে। কিন্তু ছেলেটাকে তো পাওয়া যাচ্ছে না তর্করত্ন। আমার খুব চিন্তা হচ্ছে। এত চিন্তার কি আছে? ও নিশ্চিত কারো বাড়ির শীত কেটে পালিয়ে গেছে। এমন লোকের উপর কি ভরসা করা যায়? আমার কিন্তু তা মনে হয় না। চুরি ছেড়ে দিয়েছিল বলে কর্তার কাছ থেকে নিয়মিত মাসোহারা দিচ্ছে, খাই খাবারও কর্তাই দিচ্ছেন। এমন সুখের কাজ ছেড়ে আবার চুরি করতে যাবে কেন? ওরে বাবা, ওই কুকুরের লেজে যদি ওই বছরের পর বছর ঘি মাখিস না, ও বাঁকা বাঁকাই থেকে যায়, সোজা হয় না। ওই যে কথাই আছে না, কয়লা যায় না ধুলে আর ওই স্বভাব যায় না মোলে। সব ওই সিদেল চোরকে আমি বিশ্বাস করি না। রাতে খাবার পরে ঠিক চলে যেত পুষ্পরানীর বাড়ির পাশে। একদিনও কথা অন্যতা হয়নি। আর সেই ছেলেটা কিনা একবারে ভোজবাজির মতো উবে গেল। আমার বিষয়টা সুবিধার ঠেকছে না কেষ্ট। পুষ্পবতীর বাড়িতে নতুন মানুষের আনাগোনা শুরু হয়েছিল। স্বদেশী হওয়া বিচিত্র নয়, তাদের হাতে ধরা পড়ে গেল না তো? আরে না না, ধরা বললে এতক্ষণ লাশ হয়ে যেত। অখিলেশ বা অন্য কেউ নকুকে এতক্ষণ জামাই আদর করতো না। যদি গুম খুন হয়ে থাকে, লাশ পাওয়া গেলে তো লোক জানাজানি হয়ে যাবে, থানা পুলিশ হবে। যদি ওকে মেরে নদীতে ভাসিয়ে দেয়? ওরে বাবা, একেবারে খুনি। ও হুজুর, আমি এখন আসি। ওই রক্ত টক্তর কথা শুনলে না আমার হাত পা সব সেদিয়ে আসে। অখিলেশের মাথার দাম কত ঘোষণা করেছে সরকার জানো? 10,000 টাকা। ওটা পেতে হলে তো সাহস করতেই হবে। পুষ্পের বাড়িতে যেই থাকুক, এই যে সুবিধের লোক নয় সেটা বোঝা যাচ্ছে। না হলে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? এক কাজ করুন হুজুর, আপনি থানায় গিয়ে ওই দারোগা বাবুকে সব খুলে বলুন। আমারও তাই মনে হয়। পুলিশ খুঁজে দেখুক। আর একটু দেখি এই দারোগা বেটা, এই বেটা একটা মহা ধরিবাজ। পুষ্পর বাড়ির অধীর কথা বলতে গেলাম, এমন একটা ভাব করলো সব জানে। আসলে কি হয়েছে জানিস? এই বেটা এই নামটা একা খেতে চায়, কিন্তু আমারও নকু আছে। নকুটা কোথায় হারিয়ে গেল? ভাবতে পারছি না। এই যে ভাবনা টাবনা আমার ধাতে একদমই সয় না। এই কেষ্ট, এই মাথা কৃষ্ণ হরে হরে, কথার যে মাথা ধরে। প্রত্যেকে ভালো করে বন্দুকগুলো পরীক্ষা করে নিবে, আর যথেষ্ট পরিমাণে অ্যামুনেশন, গোলা মজুদ রাখবে। বড় একটা এনকাউন্টার হতে পারে, আর অপারেশনটা খুব সাবধানে করতে হবে যেন কেউ সন্দেহ না করে। আর একটা কথা, অখিলেশ খুব ডেঞ্জারাস, তার কিন্তু কোনো প্রাণের ভয় নেই। যাও, তৈরি হয়ে নাও। আমার ছেড়ে দেন হুজুর, আমি শীত কাটি না হুজুর। আমি আপনার কথা মতো প্রতিদিন ওই বাড়িতে পাহারা দিছি হুজুর। তাহলে
ফুল্লার গ্রাম থেকে তুই হাতে নাতে ধরা পড়লি কি করে? ফুল্লার গ্রাম সেটা এখান থেকে 3 ক্রোশ দূরে হুজুর। বিশ্বাস করুন আমি ওখানে যাইনি হুজুর। তা বললে হবে বল? আমার চৌকিদার তোকে শীত কাটার যন্ত্র সঙ্গে ধরেছে। আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন হুজুর। আপনার জিভ খসে পড়বে। আমার সব দেখতেছে। আবার জিভ খসলে খসবে, কিন্তু তাতে তোর হাজত বাস আটকাবে না। আপনি আমার সাথে বেঈমানি করলেন হুজুর। আমি তো নিমক হারাম না, আমি কখনো নিমক হারামি করি নাই। এখন বুঝতেছি ওই স্বদেশীরা ওরা কেউ নিমক হারাম না। আপনি একটা শয়তান ইবলিসের বাচ্চা। আরো বেশি করে মারেন। অখিলেশের মতো স্বদেশী বীরদের ধরায় দিয়ে আমি যে পাপটা করছি, আল্লাহ তার শাস্তি দিতেছে। আমার পাপ আমারই খন্ডাইতে। তারকা বাবু, যদি একটু সুযোগ থাকতো তাহলে এখনই অখিলেশ বাবুরে যায় বলতাম পালায় আছে। এই সুযোগ তুই পাবি না। জেলখানায় যায় আল্লাহর কাছে একটা দোয়া চাবো, আপনার এই কল্লাটা কাইটা স্বদেশীরা যেন অখিলেশের খুনের বদলা নেয়। চালান করো, শুধু চুরি নয়, ডাকাতি, খুনের মামলা দিয়ে দাও। যাও বাঁচবেন না দারোগা বাবু, বাঁচবেন না। শুনুন, দিনের আলোতেই বেরিয়ে পড়বেন, আর ঠিক সন্ধে হলেই গ্রামে ঢুকে পুষ্পবতীর বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলবেন। গাড়ি নিয়ে গ্রামে ঢুকবেন না, জমানি জলার ধারে গাড়িটা রাখবেন, জায়গাটা নিরিবিলি। পায়ে হেঁটে ফোর্স গ্রামে ঢুকবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা কথা মনে রাখবেন, ওরাও কিন্তু ভেতর থেকে ওয়াচ করবে। আপনারা ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে রাখবেন, ঠিক আছে? আর ছোট ছোট দলে ভাগ হয়ে আপনারা বাড়িটা চারদিক থেকে ঘিরবেন। ওখানে আগে থেকেই 2 জন অফিসার ওয়াচে রাখছে, ওদের কথা মতো পজিশন নেবেন। ঠিক আছে স্যার। স্যার, অ্যাকশন কখন শুরু হবে? রাত 11টার পর, সবাই যখন ঘুমিয়ে পড়ে। ঠিক আছে স্যার। আপনি কখন যাবেন? 11টা নাগাদ। কাল রাত থেকে জেগে আছি, আজ রাতে ঘুমোতে পারবো কিনা তা তো বলতে পারছি না। এখন কোয়ার্টারে যাব, একটু ঘুমিয়ে নেব। জি স্যার। ও ভালো কথা, রাতে কাউকে বাড়ি থেকে বেরোতে দেখলেই চ্যালেঞ্জ করবেন, প্রয়োজনে গুলি চালাবেন। আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। প্রয়োজন হলে 2-4টা লাশ ফেলে দেব। যান, আপনারা বেরিয়ে পড়ুন। ঠিক আছে, বেঁচে থাকো। থাকবো। আর কটা দিন থেকে যেতে পারলি না? এটা তো তোর নিজেরই ভিটে। আমার ছুটি ফুরিয়ে এসেছে, আর থাকা যায় না।
শুধু শুধু কান্নাকাটি করো না আম্মা। তুই না হয়ে গেলি, কিন্তু বৌমা বাচ্চারা তারা কি দোষ করেছে? এক সংসারে থাকতে গেলে কি হাঁড়ি কলসিতে ঠোকাঠুকি হয় না? তাই বলে শ্বশুরের ভিটে ছেড়ে চলে যেতে হবে? আপনারা তো আমাকে চলে যেতে বলেছেন। আমি নাকি সংসারে অলক্ষী, যত অশান্তি আমাকে নিয়ে। এবার আপনারা শান্তিতে থাকুন, আমিও বাঁচি। এই অজপাড়া গায়ে আমাকে আর পচে মরতে হবে না। থামবে। আম্মা, ঢাকা শহরে আমার একা হাতে সব কাজ করতে অসুবিধা হচ্ছে, প্রায়ই আমার অফিসে যেতে লেট হচ্ছে। তাছাড়া ফুলমিয়া তো আছেই। আচ্ছা আম্মা, মেয়ে মানুষ ছাড়া কি সংসার চালানো সম্ভব? আমি আমার বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতের কথা ভাববো না আম্মা। ঢাকা শহরে কত বড় বড় স্কুল। তুমি আর বাধা দিও না আম্মা, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আর তাছাড়া চিঠিপত্রে তো যোগাযোগ থাকবেই। তুই কি আর আসবি না? আসবো না কেন? তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো। শুধু শুধু আর কান্নাকাটি করো না আম্মা, আর কান্নাকাটি করো না। আমার তো নারীর টান বাবা, ছিঁড়ে গেলে চোখের পানি আসবে না? আসি আব্বা। এদিকে মোহন চাচা আর আমান আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে নদীর ঘাটে অপেক্ষা করছে। সময় মতো রওনা না করতে পারলে ঢাকায় পৌঁছতে রাত হয়ে যাবে। ঠিক আছে, যাও, দিনকাল ভালো না, সঙ্গে বউ বাচ্চা আছে, যাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শোনো, এখানকার পরিস্থিতিও দিন দিন বদলে যাচ্ছে, একটু বুঝে শুনে চলো। এত গোয়ার তুমি করো না, আর যদি পারো মুখটা একটু বন্ধ রেখো, এতে তোমারই মঙ্গল হবে। তুমি জানো না ব্রিটিশ পুলিশ কি জিনিস? চলো। কি ব্যাপার? সব শুনশান, অন্ধকার, যেন শোকের বাড়ি। এ সময় তো হেসেলে আলো জ্বলত, উঠোন গম গম করত। কেউ নেই নাকি? চাচি, রতন সাহেব, সুলতান ভাই, আমান, সবাই কোথায়?
চাচি, আমান। এই তো সবাই আছে, কেউ কোনো সারা শব্দ করছিলেন না তো? তা সুলেমান ভাই আর বড় ভাবি যান কোথায়? ওরা সবাই খানিকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? কোথায়? ঢাকায়? কি আশ্চর্য, আমি এলাম আর তারা চলে গেল। যাক, তবে ভালো হয়েছে। ঢাকা শহরে চোর আর ডাকাতের যে উপদ্রব, তা আল্লাহ তাআলা যে ঘরে মেহমান পাঠিয়েছেন, তাকে কি দেখাবেন না? কি হলো, দেখাবেন না? ভাবছেন আমি আমার ছেলের জন্য কিছু আনিনি? ভাববেন না, আমি আমার ছেলের মুখ খালি হাতে দেখব না। এই দেখুন কত কিছু নিয়ে এসেছি। কেউ কোনো কথা বলছে না কেন? কি হয়েছে বলো, আমাকে বলো। ভালো খারাপ যা হয়েছে বলো। আম্মা, কি হয়েছে বলুন। অন্তত আপনি বলুন, কেউ কিছু না বলে আমি বুঝবো কি করে? তবে কি আমার প্রথম সন্তান, সে কোথায়? সে কি নেই? কে বলে নাই? নিরোগ শক্তপোক্ত গোলগার শরীর, 3.5 কেজি ওজন। চলো বাবা, তোমার ছেলেকে দেখবে। তবে একটা কথা মনে রেখো, চাঁদেরও কিন্তু কলঙ্ক থাকে। মানে? সবকিছুর মানে কি আমরা জানি না বুঝি? সৃষ্টিকর্তা এই বৃহৎ জগৎ সৃষ্টি করেছেন, কাকে কোথায় কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন তা সবকিছু কি আমরা জানি? এইসব ভারী ভারী কথা আমি বুঝি না, বুঝতে চাইও না। আমার ছেলে কেমন আছে আগে এটা বলুন। ভালো আছে, খুব ভালো আছে। তবে তবে কি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।